হ্যালো, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমাদের এখানে শেষ দিন মুক্তি নদীর ধারে, আর আমাদের ট্রিপেরও আজকে শেষ দিন। প্রতিদিন রাত্রেই আমি ভুলে যাই ব্লগটা এন্ড করতে, কারণ এত টায়ার্ড থাকি, তারপর আর ইচ্ছা করে না যে শেষের দিকে ভিডিও করি, ভুলেও যাই। তো আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেল থেকে কয়েকটা সাইট সিইং করবো প্রথমে, তারপর আমাদের 5:45-এ নিউ মালবাজার থেকে ট্রেন। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আমরাও রাত 1টা অবধি ডামসারাটস খেলেছি। নদীর জল কত বেড়ে গেছে, বেশ দারুণ কাটলো পুরো ট্রিপটা। অনেক অনেক নদী দেখেছি, যেটা আমার খুব ভালো লাগে, এবং আজকেও আরও কিছু নদী দেখার রয়েছে, সেগুলো দেখবো। এখন আমরা স্পটে যাব, একেবারেই লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা ট্রেন ধরে আজকে ব্যাক টু বাড়ি। সকালবেলা বেরিয়ে থেকেই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি চলছিল যে আমরা কিভাবে আজকে ট্যুরটা যাব। 2-3 জায়গায় যেতে হবে, কিন্তু আমরা একটু পরে ট্রেন ধরবো, আর দিদিরা খড়গপুর যাবে, ওরা 3টের সময় স্টেশনে পৌঁছাবে। প্রথমে ঠিক করা হয় ওরা সম্পূর্ণ একটা আলাদা গাড়িতে যাবে, আর আমরা যারা একটু পরে ট্রেন ধরবো তারা একটা আলাদা গাড়িতে যাব। কিন্তু আমরা ছাড়তে চাইনি ওদের, কারণ দিদি বোনরা একসাথে থাকলে যে মজাটা হবে, মা বাবারা একসাথে থাকলে সেই মজাটা হবে না। তো তাই ঠিক করা হয় যে প্রথম 2টো স্পট আমরা একসাথে দেখব, এবং তারপরে ওরা একটা গাড়িতে উঠে স্টেশনে চলে যাবে, এবং আমরা বাকিরা অন্য একটা গাড়িতে থেকে ঘুরবো। আর আমি যে বলেছিলাম এই জলপাইগুড়িতে এক বিখ্যাত লেখক তার গোয়েন্দা কাহিনীর এক চরিত্রের রচনা করেছিলেন, তিনি হচ্ছেন সমরেশ মজুমদার, আর সেই চরিত্রটি হলো অর্জুন। চেষ্টা করছিলাম বইটা দিয়ে একটু রিল বানানোর। রাস্তার পাশে গিয়ে খা। সারি সারি চায়ের বাগান পেছনে ফেলে আমরা চলেছি প্রথমে রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। ঠেলতে হবে গিয়ে, ব্যাক কর। আমি সেটাই বলছি। আস্তে আস্তে যা, আস্তে আস্তে। যদি একটু কেটে রেখে ভালো হবে, বাঁ দিকে না, ওর সামনে না। ফোন দেখছি। গাড়ির অবস্থা শেষ আছে। আমি তো বললাম যে ঘাসের উপর দিয়ে গেলেই তো হতো। বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই কাদার মধ্যে দিয়ে গাড়িটা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছিল না। অবশেষে 2জন মানুষ এসে ঠেলে তারপর এই কাদা থেকে বের করা হয় গাড়িটাকে। আমাদের গাড়িটা যেহেতু একটু বড় ছিল, তাই জন্য অসুবিধা হয়নি, আমরা ওই জায়গাটা পার করে ফেলেছি। কিন্তু আরেকটা গাড়ি একটু ছোট ছিল, তাই তাদেরকে ওইভাবে ঠেলে পার করতে হয়েছে। তারপরে এলাম এই রাস্তাটায়, যেখানে শুধুই খোয়া রয়েছে, কোনো রাস্তাই নেই। খুবই খারাপ রাস্তা এটা, তবে এত প্রতিকূলতা পেরিয়ে যেটা দেখতে পেলাম সেটা তো খুবই সুন্দর। ठीक है भाभी, हम लोग जा रहे हैं। बाय। तुम लोग चला ना, बाय मतलब पूरे जा रहे हैं। এত বড় বড় পাথর আছে বলে এই জায়গাটার নাম রকি আইল্যান্ড। যিনি ট্যুর অপারেটর ছিলেন তিনি বলছিলেন এখান দিয়েই দিদিদের গাড়ি নিয়ে স্টেশনে চলে যেতে হবে, এবং একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সান্থালিখোলা। সেখানে যদি আমরা যেতে চাই তাহলে এইখান থেকেই যেতে হবে। সামসিং ভিউ পয়েন্ট একবার চলে গেলে ওখান থেকে আর সান্থালিখোলা যাওয়া যাবে না, কারণ আবার সেই কাদা রাস্তাটা পেরিয়ে আসতে হবে। তাই এইখানে থাকতে থাকতেই ভাবলাম যে সবাই মিলে একটা শেষ ভিডিও বানিয়ে নেওয়া যাক। কিন্তু
তারপর অনেক কথা হওয়ার পরে ঠিক হলো যে সামসিং ভিউ পয়েন্টও সবাই একসাথেই যাব। যেহেতু দিদিদের হাতেও বেশ কিছুটা সময় ছিল, ওরা যদি তখনই বেরিয়ে যেত তাহলে ওরাও স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে যেত। এখানে আমরা খুব বেশি সময় নিইনি, কিন্তু জায়গাটা সময় নিয়ে দেখার মতোই জায়গা। ওই নিচ অবধি কিন্তু যাওয়া যাবে। আমার সাথে যারা এসেছিল তারা কেউই রাজি হলো না এই খাড়াই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে, তাই অগত্যা আমি কিছুটা হেঁটে হেঁটে নিচের দিকে গেলাম। পুরোটা যেতে পারলাম না, কারণ যেহেতু কেউ যাচ্ছে না, তাই নিচে নেমে আবার উঠে আসতে যে সময় লাগবে অতক্ষণ কেউ আমার জন্য অপেক্ষা করবে না। খুব আফসোস হচ্ছিল সেটার জন্য। একটা পাক ঘুরে আমি চেষ্টা করছিলাম রাস্তার মধ্যে যদি কোনোভাবে নিজের পোর্ট্রেট তোলা যায়, কিন্তু আমার সাথে স্ট্যান্ড নেই, তাই ইটের মধ্যে রেখে আমি সেই ইচ্ছাটাও সফল করতে পারিনি। এরপর আমাদের ট্যুর অপারেটরের সাথে প্রচণ্ড ঝামেলা হয়, কারণ সে চাইছিল আমরা এবার স্টেশনে চলে যাই, কিন্তু এত তাড়াতাড়ি স্টেশনে গিয়ে আমরা কি করব, সবে 11টা কি 12টা বাজে। আর সান্থালিখোলা যেহেতু আমাদের ইটিনারিতে ছিল, তাই জন্য বোন না দেখেও বাড়ি যেতে নারাজ। তাই অবশেষে তাকে তো হার মানতেই হলো আমাদের কাছে, এবং আমরা আবার চললাম ওই রাস্তা দিয়ে সান্থালিখোলার উদ্দেশ্যে। একটা পয়েন্টে এসে আপনাকে নিজের গাড়ি ছেড়ে ওখানে যে নির্দিষ্ট গাড়ি রাখা রয়েছে সান্থালিখোলা যাওয়ার জন্য, সেগুলোই নিতে হবে। ওগুলো মূলত মারুতি ভ্যানের মতন, এবং এক একটা ভেহিকেলের জন্য 1300 টাকা করে লাগবে। প্রথমে আমরা ভাবছিলাম যে দুটো গাড়ি নেব কিনা, কিন্তু তারপরে দেখলাম যে 6 জন একটা গাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেছি। 3-4টে ভিউ পয়েন্ট রয়েছে যেগুলো ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, এবং সব কিছুর জন্যই আপনার 1300 টাকা লাগবে। এছাড়া আর এক্সট্রা কোনো চার্জ এখানে নেই। সব থেকে সুন্দর বা নাম করা যেটা হ্যাঙ্গিং ব্রিজ, সেটা দেখার জন্যই মূলত এখানে আসা। রাস্তাটা একটু খারাপ হলেও দুধারে গাছপালা এবং মিষ্টি হাওয়া সব মিলিয়ে এই পথ দিয়ে যেতেই বেশ দারুণ লাগছিল। যেতে যেতে ভাবছিলাম ভাগ্যিস এখানে এলাম, বোন ঝামেলা করেছে বলে আসা হলো, না হলে একটা বড় কিছু মিস করে যেতাম। প্রথমে গাড়িটা দাঁড়ালো একটি বাঁধের সামনে। একটু সাহসী হয়ে সিঁড়ি দিয়ে বাঁধের ওপর উঠে গেলাম, তবে জলের স্রোত দেখে কিন্তু রক্তহীন হয়ে যাচ্ছিল। এছাড়াও ওই দিকটায় যদি টপকে যাওয়া যেত তাহলে সুন্দর একটা নদী রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে মূলত জলটা স্রোতে আসছে। এই দিকে খুব একটা জল নেই, কিন্তু ওই দিকটা ভীষণ সুন্দর। আমরা আর ওদিকটায় যাইনি, কিন্তু আপনারা যারা আসবেন সময় থাকলে অবশ্যই ওদিকটায় যাবেন। বাঁধ দেখার পর পরবর্তী গন্তব্য ছিল আমাদের এই ব্রিজটা। এটা কি বললো? ফিশ ব্রিজ। এখানে একটা ছবি তুলে দেন। ও নেচার্স ব্রিজে ঢোকার আগে এখানে একটা টিকিট কাউন্টার ছিল, যেখানে 20 টাকা করে টিকিট ছিল। মাঝখান দিয়ে হাত
অবশেষে আমরা পৌঁছালাম নেচার্স ব্রিজে এবং এখানে নাকি বর্ষাকালে ভীষণ জোকের উৎপাত হয়। আমাদেরও এখানে নামতে বারণ করা হচ্ছিল কারণ বৃষ্টি তো পড়ছেই, তবে বলা হয়েছিল যে নামতেই পারেন কিন্তু এই ঝোপ জঙ্গলের মধ্যে না গেলেই হলো। যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওই যে দেখা যাচ্ছে, তারপরে ব্রিজ পেরিয়ে এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে গেলে অনেক দূর দূর অবধি চোখ যায়, কিন্তু কোথায় শেষ সেইটা দেখা যায় না। আমি ভিডিও করছি যে কি করে আমরা, আমার ভিডিও আর শেষ হয়নি, তার আগেই আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। ব্যাস আমাদের ঘোরা এইখানেই শেষ। এরপর এখান থেকে লাঞ্চ করে আমরা সোজা যাব স্টেশনে। এখানেই অবশ্য লাঞ্চটা করব না, সেটা আমরা স্টেশনের আশেপাশেই কোথাও করব। শেষবারের মতো এত সবুজ দেখে চোখ জুড়িয়ে নেওয়ার পালা, ঠান্ডা বাতাস খেয়ে মন জুড়িয়ে নেওয়ার পালা। গোটা ট্রিপটা আমার খুব ভালো লেগেছে এই জন্য কারণ অনেক ফাঁকায় ফাঁকায় আমরা সবকিছু দেখতে পেরেছি। আমাদের যিনি ট্যুর অপারেটর তিনি এই হোটেলটায় আমাদের নিয়ে এসেছেন। এটা একদম স্টেশনের কাছেই এবং সবাই একটা করে ভেজ থালি নিয়েছিলাম এবং তার সাথে যারা মাছ খেয়েছে তারা মাছ নিয়ে নিয়েছি 1 পিস করে। সবকটা রান্নার স্বাদই আমার ভালো লেগেছে, আমি যা যা খেয়েছি, এবং মাছটাও খুব সুস্বাদু ছিল এবং ভালো করে রান্না করা হয়েছে। ভালো লাগছে না, কালকে হয়তো আবারও ছুটি শেষ। গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে এবার ট্রেনে ওঠার পালা, আবার বাড়ি ফিরে যাওয়া এবং কাল থেকে আবার সেই একই রুটিন। যেসব ভিডিওগুলো আসার সময় বানাতে হতো সেগুলো আমি যাওয়ার সময় বানাচ্ছি, কারণ এখন হাতে অফুরন্ত সময়। ছুটি শেষ, তাই ক্লান্তি চলে এসছে দেহে। কেমন লাগলো তোমাদের সবার? আবার ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু নর্মাল লাইফ। ট্রেন বেশ অনেকক্ষণ লেট ছিল, আমরা বসে বসে সবাই পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু অবশেষে ট্রেন ঢুকেছে। কিন্তু আমাদের এই ট্রেন জার্নিটা এতটা খারাপ হবে এবং আমরা সবাই এতটা দুঃখ নিয়ে বাড়ি ফিরবো সেটা আমরা কেউই ভাবিনি। শেষ একবার জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে এবং আমরা সবাই ভাবছি যে ভালোই ভালোই আমরা বাড়ি পৌঁছে গিয়ে কিভাবে আবার আমাদের দিন শুরু করব, কি কি কাজ করতে হবে। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ভোরবেলা আমাদের সেকেন্ড এসির কামরায় চুরি হয়ে গেল। আমরা ছিলাম যে কম্পার্টমেন্টে, তার ঠিক পরের কম্পার্টমেন্টে 2টো সিট ছিল জেম্মা আর শন্টি দিদির, এবং সেইখানেই ওদের ব্যাগটা চুরি হয়ে যায়। সকালবেলা ওয়াশরুমে গেছিল এবং এসেও নাকি ছিল ব্যাগটা। তারপরেই চোখ লেগে যায় এবং যখন চোখ খোলে দেখে যে ব্যাগ আর নেই। সঙ্গে সঙ্গেই চেঁচামেচি করা হয় এবং দেখা যায় যে কম্পার্টমেন্টে আরও কিছু কিছু জনের ব্যাগ মিসিং এবং একজনকে ধরাও হয়, কিন্তু তার কাছ থেকে সেরকমভাবে কোনো ব্যাগ পাওয়া যায় না। বাথরুমে লুকিয়ে ছিল সে, সেখানে ডাস্টবিন থেকে 2-3টে ব্যাগ উদ্ধার হয়, কিন্তু ভেতরে ফোন বা টাকা পয়সা কিচ্ছু ছিল না এবং তাদের সাথে আরও লোকজন ছিল যারা হয়তো অন্য ব্যাগগুলো নিয়ে স্টেশনে নেমে গেছে। এবং খুব অদ্ভুতভাবে যখন মণি দিদিদের ফোন করা হয়, ওরা খড়গপুর যাচ্ছিল বিবেক এক্সপ্রেসে করে, 3rd এসিতে ছিল ওরা, এবং ওদেরও ব্যাগ চুরি হয়ে যায়। টাকা পয়সা, মোবাইল, ডকুমেন্টস, কত কত কিছু। তাই এত সুন্দর ঘুরে এসেও আমরা শেষটা সুন্দর করতে পারলাম না, সবাই ফিরলাম একরাশ মন খারাপ নিয়ে। আমরা শিয়ালদা স্টেশনে জিডি করি এবং দিদিরা খড়গপুর স্টেশনে জিডি করে, কিন্তু এসব করে আদতে তো কোনো লাভই হয় না। সিম লক করা, এটিএম লক করা, সব কিছুর জন্য শুধু শুধু হয়রানি। পরে বাড়ি এসে যখন হিসাব করা হয় তখন দেখা যায় যে 2টো ব্যাগ মিলিয়ে যা যা জিনিসপত্র, টাকা পয়সা ছিল, মোট 1 লাখ টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে। সেকেন্ড
ডেসিতেও যদি এই অবস্থা হয় তাহলে জানা নেই কিভাবে ট্রাভেল করলে নিজেকে সুরক্ষিত রাখা যাবে আর জিনিসপত্র সুরক্ষিত রাখা যাবে। ঠিক একদিন আগেই আমরা কত উৎসাহী ছিলাম এবং উত্তেজনা আনন্দ ভরপুর ছিল আমাদের মধ্যে। মানুষ ঘুরতে যায় এবং সেই রেশটা আরও কিছুদিন রেখে দেয় নিজেদের মধ্যে যাতে কাজে উৎসাহ পাওয়া যায়, কিন্তু এইবার ঘোরার পরে আমাদের আর সেসব হলো না। যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে এবং আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং এই রকম কোনো চুরির ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন কিনা আর কি কি উপায়ে সতর্কতা অবলম্বন করা যেতে পারে।